হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপার কিন্তু রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেনগুলো সলভ করব। তো ফিজিক্যাল সায়েন্সের যে সেটটা সেটা কিন্তু 32 নম্বর পেজে রয়েছে, তো সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, দেখো প্রত্যেকটা জিনিস এখানে আমরা নিখুঁতভাবে বোঝার চেষ্টা করব, শুধুমাত্র প্রবলেম সলভ করে যাব না বা জাস্ট কোশ্চেনের আনসার বলে দিয়ে যাব না। প্রত্যেকটা জিনিস কোথা থেকে আসলো না আসলো সমস্ত কিছু আমরা ডিটেলে আলোচনা করব। ওকে, তো ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কনসেপ্ট তোমরা ডেভেলপ করতে পারবে। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলছে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। আচ্ছা, তাহলে প্রথমেই বুঝতে হয় যে গ্রিন হাউস ইফেক্টটা কী, তাই না? তাহলে এটা বুঝবো আমরা। অপশনে কি বলছে দেখো, ইনফ্রারেড রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি অ্যান্ড আলফা রশ্মি। দেখো তুমি প্রথমে বোঝো যে গ্রিন হাউস এফেক্টটা কী। ঠিক আছে, নামের মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। গ্রিন হাউস, হাউস হাউস মানে একটা ঘর। তাহলে তুমি একটা ঘর আঁকো, প্রথমে একটা ঘর ছিল এরকম একটা। ওকে, এরকম একটা ঘর। এবার গ্রিন হাউস কি, মানে কেন গ্রিন হাউস বলছে, দেখো গ্রিন মানে সবুজ, তাহলে এইখানে তুমি গাছগাছালি তুমি এখানে বুনতে পারো। ঠিক আছে, মানে বুনতে পারো বলতে কি, সংরক্ষিত করা হয় আর কি। হ্যাঁ, মানে এমন এমন কিছু গাছগাছালি রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে শীতের সময় মারা যায়, তাহলে তাদেরকে গরমে রাখতে হবে। ঠিক আছে, তো তার জন্য এই গ্রিন হাউসটাকে তৈরি করা হয়। গ্রিন হাউসটা কী করে তৈরি করা হয়, দেখো এইটা পুরোটা কি কাঁচ দিয়ে তৈরি, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, বুঝতে পারলে? পুরোটাই তোমার কাঁচ দিয়ে ঘেরে, দিকে দিক সমস্ত দিকটা কি কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, পুরো বদ্ধ রয়েছে। এইবার ঘটনাটা কি হয়, ফিজিক্সটা কীভাবে কাজ করে এখানটায় দেখো। ধরো এখান থেকে সূর্য থেকে রশ্মি এখানে আসছে, রশ্মি আসছে, যে রশ্মিটা আসছে তার ফ্রিকোয়েন্সি ধরলাম নিউ, ওয়েভলেন্থ ধরলাম ল্যামডা। ক্লিয়ার হয়েছে? রশ্মিটা এই কাচের মধ্যে দিয়ে ভেদ করে চলে গেল, ভেদ করে ভেতরে ঢুকে গেল। তাহলে কাঁচের ভেতর দিয়ে চলে গেল, মানে কী করে গেল কাঁচের ভেতর দিয়ে সেটা বুঝতে হবে। দেখো কাঁচ মানে কি, যে কোনো অবজেক্ট তার মধ্যে কিন্তু অ্যাটম রয়েছে, তাহলে এই যে অ্যাটম, অ্যাটমগুলোর মধ্যে একটা কিন্তু ডিস্টেন্স রয়েছে, তাই না? ডিস্টেন্স সাপোজ ডি ধরলাম। এইখানে যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে মানে পড়ছে, সেই লাইটটার যে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থে কিন্তু অবশ্যই এই ডি এর থেকে ছোট, তবেই কিন্তু সেটা ইজিলি ঢুকতে পারছে। এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। দেখো ধরো তোমার ঘর রয়েছে, তোমার ঘরে দরজা রয়েছে, তুমি কিন্তু দরজা দিয়ে ইজিলি ঢুকে যেতে পারো। কারণ কি, তোমার যে হাইট আর যে দরজার হাইট তার মধ্যে একটা পার্থক্য রয়েছে। তোমার হাইটটা কি দরজার হাইটের থেকে কম, তাই ইজিলি তুমি ঢুকে যেতে পারো দরজার ভেতর দিয়ে, তাই না? তার জন্য দেখো এইখানেও ঠিক একই রকম ঘটনা ঘটছে। এই যে লাইটটা কিন্তু ইজিলি কাচের ভেতর দিয়ে ঢুকে গেল। এবার ঢুকে যাওয়ার পরে ঘটনাটা কী হয় দেখো, এটা ধরো তোমার মাটি রয়েছে, এখানে গাছগাছালি রয়েছে, তাহলে গাছগাছালির উপর গিয়ে লাইটটা পড়বে, মাটির উপর গিয়ে পড়বে, যে কী হবে, সেই মাটি বা গাছগাছালি সেই লাইটটাকে কি অ্যাবজর্ব করবে। প্রথম কেস অ্যাবজর্ব করবে, শোষণ করবে, তারপরে কি করবে, সে রেডিয়েট করবে। শোষণ করার পরে সে রেডিয়েট করবে, তাহলে লাইটটাকে সে রেডিয়েট করছে, রেডিয়েশনটাকে ইমিট করছে। তাহলে যে রেডিয়েশনটা ইমিট করে তার ওয়েভলেন্থ আমি কনসিডার করলাম ল্যামডা প্রাইম। যে ল্যামডা প্রাইমটা কিন্তু ল্যামডার থেকে বড় হয়ে যায়, মানে এই যে রেডিয়েশনের দরুন হ্যাঁ তার ওয়েভলেন্থটা ইনক্রিজ করে যায়। ঠিক আছে, মানে অ্যাবজর্ব হচ্ছে, তারপরে মানে তুমি সিম্পল কথা ভাবো, তার শক্তিটা কিন্তু কমে যাবে। প্রথমে যে শক্তি নিয়ে ঢুকেছিল, মানে যে ফ্রিকোয়েন্সি নিয়ে ঢুকেছিল, এখানে কি অ্যাবজর্পশন হচ্ছে, তাহলে কি অ্যাবজর্পশনের দরুন কী হবে, তার এনার্জি লস হবে না কিছুটা? মানে লস বলতে কি, এনার্জিটা কমে যাবে, এনার্জি অন্য কিছুতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাহলে এনার্জি কমে যাবে। তাহলে ওই এনার্জি যদি কমে যায়, তার মানে কি এখানে নিউ প্রাইম লিখবে তুমি। ভাই এনার্জি কমে গেলে তুই বলবে কি, ওয়েভলেন্থ বেড়ে যাবে। এবার তুই বলবে এনার্জি আর ওয়েভলেন্থের মধ্যে সম্পর্ক কী, সেগুলো তোমাকে জানতে হবে। সেটা কি, সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। সি হচ্ছে তোমার কি লাইটের স্পিড ইন ফ্রি স্পেস, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। বুঝতে পারলে? তাহলে ভালো করে দেখো, সি তো কনস্ট্যান্ট, সি এর ভ্যালু কত হয়, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে সি হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এবার দেখো যদি আচ্ছা আমি ল্যামডা দিয়ে দেখাই, তাহলে ল্যামডা ইকুয়াল টু তুমি বলবে সি বাই নিউ, রাইট? তুমি এখান থেকে বলতে পারো যে নিউ যদি বেশি হয়, দেখো নিউ যদি বেশি হয় তাহলে পুরো টার্মটা কি ছোটো হয়ে যাবে না? নিউ বেশি মানে ল্যামডা ছোট, ল্যামডা কম। নিউ কম মানে ল্যামডা
বেশি, বুঝতে পারলে? নিউ হচ্ছে তোমার এনার্জি, মানে যে লাইটটা পড়ছে তার মানে ফ্রিকোয়েন্সি, এটা এই ফ্রিকোয়েন্সি থেকে আমরা এনার্জি ক্যালকুলেট করতে পারি। সেই লাইটের এনার্জি কী হয়, ই ইকুয়াল টু এইচ নিউ। এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, একটা বিজ্ঞানী যে কোয়ান্টাম থিওরির মানে জনক হিসেবে পরিচিত, ঠিক আছে? তো এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আমি অত ডিটেলসে যাচ্ছি না, বাট যে লাইটটা পড়ছে তার এনার্জি তুমি ক্যালকুলেট করতে পারো এইচ ইন্টু নিউ, আর নিউ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ লাইট, ইনসিডেন্ট লাইট। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে পরে ওয়েভলেন্থ কম হবে, ফ্রিকোয়েন্সি কম মানে ওয়েভলেন্থ বেশি। তাহলে যখন অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হওয়ার পর রেডিয়েশন করলো, রেডিয়েট হলো, তাহলে যে লাইটটা রেডিয়েট হচ্ছে তার কিন্তু ফ্রিকোয়েন্সিটা কিন্তু কম। তাহলে ফ্রিকোয়েন্সি কম হওয়ার দরুন কি ওয়েভলেন্থটা বেড়ে গেছে না? ওয়েভলেন্থটা কিন্তু এখানে বেড়ে গেছে। ওয়েভলেন্থ বেড়ে যাওয়ার দরুন ধরো এমন হয়ে গেছে যে ওয়েভলেন্থটা বেড়ে গেছে, সেটা কিন্তু ডি এর থেকে আবার বড় হয়ে গেছে। যদি ডি এর থেকে বড় হয়ে যায়, মানে তুমি ঘরের মধ্যে ঢুকেছো কিন্তু এনি হাও তুমি বড় হয়ে গেছো, অনেকটা বড় হয়ে গেছো, তোমার হাইটটা দরজার হাইটের থেকে বেশি হয়ে গেছে, তাহলে তুমি কিন্তু আর দরজাতে কিন্তু ইজিলি বেরোতে পারবে না। তাহলে কি, মানে আমি ধরলাম তুমি বেরোতেই পারবে না, তাহলে কি লাইটটা সম্পূর্ণভাবে এই দিকে থেকে গেল পুরো ঘরটার মধ্যে, তাহলে কি সেটা গরম হতে থাকবে না? কারণ এনার্জি ঢুকেছে, গরম হতে থাকবে, বুঝতে পারলে? তার ফলে কি সেটা গরম হতে থাকে, তার জন্য আমরা এটাকে গ্রিন হাউস এফেক্ট বলি। এবার ঘটনাটা কি হচ্ছে দেখো, তাহলে কোন রশ্মি এখানে ইউজ হচ্ছে আর কি, ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে? ইনফ্রারেড কেন? অ্যাকচুয়ালি এই ইনফ্রারেডটা আমাদের তাপের অনুভব জায়গায়। ধরো তুমি রোদে গিয়ে দাঁড়ালে, রোদে গিয়ে দাঁড়ালে কিন্তু তোমার একটা তাপ অনুভব হয়, এই তাপটা তুমি কোথা থেকে পাচ্ছ বলো তো? এই ইনফ্রারেড রশ্মির জন্য তুমি পাচ্ছ, বুঝতে পারলে? তাহলে ইনফ্রারেড হচ্ছে তোমার কারেক্ট আনসার। ওকে, তাহলে ইনফ্রারেড তোমার ইনফ্রারেড তোমার কারেক্ট আনসার, ইনফ্রারেড রে। ওকে, আচ্ছা, এইটা তোমার কারেক্ট আনসার, ক্লিয়ার হয়েছে? এবার বলো অতিবেগুনি রশ্মি নয় কেন? দেখো অতিবেগুনি রশ্মি খুবই মারাত্মক একটা রশ্মি। আমাদের যে ওজোন স্তর রয়েছে, ওজোন স্তর কিন্তু এই অতিবেগুনি রশ্মিকে অ্যাবজর্ব করে বলতে পারো, বা রিফ্লেক্ট করে দেয়। আর গামা রশ্মি তোমার আমরা তৈরি করি গামা রশ্মি নিউক্লিয়ার ইয়ে থেকে, ঠিক আছে, ট্রানজিশন থেকে করা হয়ে থাকে। আলফা রশ্মি তোমরা সবাই জানো যে ইয়ে হচ্ছে যখন আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে, সেখান থেকে আলফা ডিকে পাই আমরা এগুলো যখন রেডিও অ্যাক্টিভিটি পড়ি তখন আমরা কিন্তু এগুলো পড়েছি, ঠিক আছে? তো গ্রিন হাউস এফেক্টের জন্য এগুলো কখনোই হতে পারে না, বাট এই যে ইনফ্রারেড, এটা তোমার কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, বলছে লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা, কি লিটার অ্যাটমসফিয়ার। তোমাকে যদি বলে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত, তুমি বলবে ভাই আর ইকুয়াল টু 8.314 ইউনিটে লেখো বাবা, জুল পার কেলভিন। এইটা তোমার কি সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু অ্যান্ড ইউনিট। ওকে, বাট তোমাকে কি বলেছে দেখো, লিটার অ্যাটমসফিয়ারে, তাহলে এখানে জুল লিখলে হবে না, লিটার অ্যাটমসফিয়ার লিখতে হবে, তাহলে তার জন্য ভ্যালু কেমন হবে দেখো, ফিজিক্সটা বোঝো। কোশ্চেন নাম্বার 2, সো 1.2। দেখো আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন জানি, কি বলে বলো তো? আইডিয়াল গ্যাস ইকুয়েশন সেটা বলছে পিভি ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। এখান থেকে তুমি আর ইকুয়াল টু পি ইন্টু ভি ডিভাইডেড বাই এন ইন্টু টি ক্যালকুলেট করতে পারো। পি হচ্ছে তোমার প্রেশার, ভি হচ্ছে তোমার ভলিউম, এন হচ্ছে তোমার মোল নাম্বার, আর টি হচ্ছে তোমার টেম্পারেচার। সো হোয়ার যেহেতু অ্যাটমসফেরিক প্রেসারে ক্যালকুলেট করতে বলেছে, তাহলে তুমি এখানে বলবে যে প্রেশারের ভ্যালুটা কত, 1 atm। আর এন হচ্ছে তোমার, তুমি ক্যান্সেল করো 1 মোল। আর তুমি দেখো এখানে টেম্পারেচার তুমি নেবে, তাই না? টেম্পারেচারটা তুমি 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি সেলসিয়াস, অথবা তুমি বলতে পারো 273 কেলভিন। ওকে, আর যেহেতু এখানে 1 মোল কনসিডার করেছো, সুতরাং 1 মোলের ক্ষেত্রে ভলিউম কতখানি হয় বলো তো, 22.4 লিটার। ক্লিয়ার হয়েছে? দেখো এখানে আমি আরও কিছু কনসেপ্ট বলে দিই। এই যে টেম্পারেচারকে আমি কেলভিন স্কেলে লিখেছি। তোমাকে যদি বলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তুমি লেখো, তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে জানতে হবে কেলভিন আর যে সেলসিয়াস স্কেল তাদের মধ্যে রিলেশন কি।
দেখো বলছে কেলভিন স্কেলে পার্ট ইকুয়াল টু ডিগ্রি স্কেলের পার্ট প্লাস 273। ওকে, তাহলে একটা এক্সাম্পল নিই, টি ইকুয়াল টু সাপোজ 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলো ক্যাপিটাল টি কত হবে? তাহলে টি তো 27 প্লাস 273 কেলভিন, তাহলে কত আসছে? 300 কেলভিন। বুঝতে পারলে? তুমি সিমিলারলি এটাও ক্যালকুলেট করতে পারো যে টি ইকুয়াল টু যদি ভাই 273 কেলভিন হয় তাহলে স্মল টি কত হবে, তাই না? তাহলে পুট করে দাও, টি ইকুয়াল তুমি কি বলবো বলো, টি মাইনাস 273। দেখো 273 মাইনাস 273 কত আসছে? 0। সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা আমি যেটা কনসিডার করি সেটা কি 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে। ওকে, আচ্ছা, তাহলে এই ভ্যালুগুলো যদি তুমি পুট করো তাহলে তুমি যে ভ্যালুটা পাবে আর এর সেটা কত হয়? আর ইকুয়াল টু 0.0821। এইবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, প্রেশারকে তুমি এটিএমে লিখেছো, তাহলে এটিএম লিখবে। আর উপরে ভলিউম রয়েছে, ভলিউমকে তুমি লিটারে লিখেছো, তাহলে লিটার লিখবে। তাহলে এখানে লিটার থাকবে, এটিএম থাকবে, ডিভাইডেড বাই টেম্পারেচারকে তুমি কিন্তু কেলভিনে রেখেছো, সুতরাং বাই কেলভিন। বুঝতে পারলে? তাহলে এইটা তোমার কারেক্ট আনসার। ওকে, অপশন দেখো। আচ্ছা, অপশন বি দেখো তোমার কারেক্ট আনসার। আচ্ছা, অপশন ডি এর সাথে কিন্তু একটা মানে কনফিউশন হওয়ার সম্ভাবনা থেকেই যায়, কারণ এখানে একই রকম ভ্যালু দিয়েছে, বাট তোমাকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু দুটো জিরো বলেছে, তোমার কিন্তু আনসার একটা জিরো আসবে। তুমি ক্যালকুলেটর বসালে তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে কত মোল হাইড্রোজেন, এটা H2, এটা কিন্তু অ্যাটম নয়, এটা একটা মলিকিউল। আমি বলবো যে আপনি অ্যাটম কি, মলিকিউল কি, কি করে বুঝবে সব বলবো, আর মোলটা কি সেটাও দেখাচ্ছি আমি। বলছে এর সঙ্গে 2 মোল অক্সিজেন মলিকিউল এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়। তাহলে কত মোল হাইড্রোজেন মলিকিউল এর সঙ্গে 2 মোল অক্সিজেন মলিকিউলের বিক্রিয়ায় 4 মোল স্টিম। আচ্ছা, স্টিম মানে তুমি হয়তো কনফিউশন ক্রিয়েট হয়েছে তোমার মধ্যে যে স্টিমটা কী বাবা, ভাই জল, আর কিছুই না। জলকে তুমি যদি অনেক টেম্পারেচার দাও সেটা কী হয়? স্টিম, মানে স্টিম আকারে, ভেপার আকারে বেরিয়ে চলে যায় না? সেটা তো জলই বাবা, তাই না? তার মানে অক্সিজেন আর হাইড্রোজেনের রিয়াকশন করে তুমি জল পাবে। ওকে, স্টিম থেকে ভয় পেও না। 1.3 আই থিঙ্ক, তাই না? দেখো কি বলছে, তাহলে তুমি রিয়াকশনটা যদি লেখো তাহলে তুমি কি লিখবে, যে তোমার কাছে H2 রয়েছে, তুমি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে, তুমি কি পাবে বলো? H2O পাবে। হলো, এবার তুমি বলবে এটা কি ঠিক লিখেছি? আমি বলবো এটা ঠিক নয়। কেন ঠিক নয় বলো তো? কারণ এখানে ব্যালেন্স নেই। এবার ব্যালেন্স কেন করতে হবে? অবশ্যই ব্যালেন্স করতে হবে। বাঁদিকে তুমি যতগুলো পরমাণু ইউজ করবে, হাইড্রোজেনের হোক, অক্সিজেনের হোক, ডান দিকে ঠিক ততগুলোই পরমাণু তোমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এবার তুমি পরমাণু, অণু পার্থক্য কী করে করবে? দেখো, যদি সিম্পলি আমি H লিখতাম, দিস ইজ অ্যাটম। ওকে, যদি সিম্পলি আমি ও লিখতাম, অ্যাটম। বাট মোর দ্যান অ্যাটম যদি হয়, 1 অ্যাটম যদি হয়, তখন সেটাকে বলে আমরা মলিকিউল। মানে এখানে দেখো H2 লিখলাম, মানে কি এখানে দুটো অ্যাটম রয়েছে, দুটো অ্যাটম মিলিয়ে 2 অ্যাটম অর 1 মলিকিউল। কথাটা কি বোঝাতে পারলাম? মানে এইটা মিলিয়ে একটা মলিকিউল উৎপন্ন করেছে। এটা দেখো দুটো অ্যাটম রয়েছে, তাহলে দুটো অ্যাটম, মানে আমি বললাম এখনই, একটার থেকে যদি বেশি অ্যাটম থাকে সেটাকে আমরা মলিকিউল বলে থাকি। বুঝতে পারলে? তাহলে O2 একটা মলিকিউল। তাহলে এখানে কি বুঝলে তুমি? O2 মলিকিউল মানে এখানে দুটো অ্যাটম রয়েছে বা দুটো পরমাণু রয়েছে। H2 মলিকিউল, এখানে কিন্তু দুটো অ্যাটম রয়েছে। ওকে, ক্লিয়ার হলো? এবার দেখো এখানে ব্যালেন্স করার চেষ্টা করো আগে প্রথমে। এখানে দেখো দুটো অ্যাটম রয়েছে, কারণ দুটো H2 লিখেছো তুমি, দুটো অ্যাটম। এখানে দেখো দুটো, মানে দুটো হাইড্রোজেন অ্যাটম রয়েছে এখানে, দুটো এখানে অক্সিজেন অ্যাটম রয়েছে। বাট ডান দিকে দেখো তোমার দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে গেছে, বাট এখানে একটা অক্সিজেন অ্যাটম রয়েছে। তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক নেই। তাহলে ব্যালেন্স করার দরুন আমি কি করলাম, দেখো এই দিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এইখানেও 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখো এইবার কি হলো, এইখানটায় দুটো ছিল হাইড্রোজেন অ্যাটম, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে কটা হলো? এখানে 4টে হয়ে গেল। এখানে দেখো কিছু করিনি, মানে দুটো অ্যাটম রয়েছে। এবার এইখানে কি আসছে দেখো, হাইড্রোজেনটা ভালো করে মেলা এবার। তাহলে হাইড্রোজেন এখানে কটা পেয়েছো তুমি? 4টে পেয়েছো। এইখানে হাইড্রোজেন কটা পাচ্ছ দেখো,
আগে ছিল দুটো, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো, 4টে পেলে। আর অক্সিজেন দেখো দুটো, মিলল। বাঁদিকে দেখো 4টে হাইড্রোজেন অ্যাটম, ডান দিকে দেখো 4টে হাইড্রোজেন অ্যাটম, মিলে গেছে। বাঁদিকে দেখো দুটো অক্সিজেন অ্যাটম, ডান দিকে দেখো দেখো দুটো অক্সিজেন অ্যাটম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এটা তোমার কি ব্যালেন্সড রিয়াকশন। ওকে, আচ্ছা এবার কোশ্চেনটা তোমার কি বলেছে দেখো, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার কোশ্চেনটা তোমার বলছে যে কত মোল হাইড্রোজেন মানে H2 এর সাথে H2 এর সাথে 2 মোল O2 রিয়াকশন করিয়ে 4 মোল H2O উৎপন্ন করা যেতে পারে। তাহলে এখানে তুমি পাচ্ছ দেখো এটা 2 মোল নিয়েছো, এখান থেকে তুমি এটা 4 মোল নেবে, 4 মোল পাবে। দেখো কোশ্চেনটা দেখে না, অসুবিধা নেই। দেখো কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্ট্রিম উৎপন্ন হবে। তাহলে এইটা কত মোল সেটা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে মোল কি করে তুমি ক্যালকুলেট করো, তাই না? ধরো তোমাকে এখানে কি H2 বলে দিয়েছে, তাহলে H2 একটা মানে সিম্বল, একটা মলিকুলের সিম্বল, হাইড্রোজেন মলিকুলের সিম্বল হচ্ছে H2। যখন সিম্পলি H2 বলি আমরা তখন বুঝবে এর আগে 1 রয়েছে, তাহলে 1 মোল তুমি বলবে এখানটায়। বাট আমি যদি বলতাম 2H2 তাহলে তুমি এখানে বলতে 2 মোল, কারণ আগে যেটা থাকবে তত মোল হবে। তাহলে এইখানটায় ভালো করে দেখো, এইখানটায় প্রথমে ছিল 2 মোল হাইড্রোজেন, এখানে ছিল 1 মোল অক্সিজেন, এখানে ছিল 2 মোল কি H2O। ওকে, জিনিসটা ক্লিয়ার হয়েছে? এইবার তোমাকে কি করেছে দেখো, বলছে এর সাথে কত মেশালে পরে, হ্যাঁ মানে অক্সিজেনের 2 মোল আর আমরা যে উৎপন্ন যে আউটপুটটা পাবো, আমরা যে রিয়াকশন করার পরে যেটা পাবো সেটা কত দেখো 4 মোল পাবো আমরা। তাহলে আমরা বলতে পারি না, তাহলে 1 মোল ছিল এটাকে 2 মোল করে দিয়েছে, 2 মোল ছিল এটাকে 4 মোল হয়ে গেছে, তাহলে কি 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এদিকে দ্বিগুণ হয়ে গেছে, ডবল হয়ে গেছে। তাহলে এই দুটো দেখ, এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে তুমি কি বলবে ইন জেনারেল এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে, তাই না? তাহলে 1 সাথে 2 মাল্টিপ্লাই করলে তুমি 2 পাচ্ছ, 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 4 পাচ্ছ, মিললো, তাই না? তার মানে কি এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই যদি এই দুজনের মধ্যে হয় তাহলে এটাও হবে, তাহলে হলে কত হবে, এটা 4 মোল হবে। তাহলে 4 মোলে কি তোমার কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে 4 মোলটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে কোথায় গেল এই 4 মোল, জিনিসটা কি বোঝাতে পারলাম? বুঝে করো। হ্যাঁ, আচ্ছা 1.4 হচ্ছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, বলছে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করো। একদম ইজি একটা ফর্মুলা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মধ্যে একটা সম্পর্ক, সেটা কি বিটা ইকুয়াল 2 × আলফা। বিটা হচ্ছে তোমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আলফা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে বিটা তোমাকে বলে দিয়েছে, তাহলে আলফা বের করতে হবে। তাহলে আলফা ইকুয়াল তুমি কি বলবে, বিটা/2। এর প্রশ্ন হচ্ছে এটা কোথা থেকে আসলো, ফিজিক্সটা কি, বেসিকটা কি, তাই না? সেটা একটুখানি বলে দিই। 1.4 দেখো, ধরো তোমার কাছে একটা এরকম একটা রড রয়েছে, সেটা হতে পারে লোহার, হতে পারে তামার, যা খুশি হতে পারে। ইনিশিয়ালি যখন কোনো টেম্পারেচার আমি অ্যাপ্লাই করিনি, হতে পারে সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে তার লেন্থ হচ্ছে তোমার L0, বা এরকম হতে পারে একটা টেম্পারেচার, সাপোজ T1 টেম্পারেচার, কোথায় T1 টেম্পারেচার মানে T1 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে এটা 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 স্ট্যান্ডার্ড টেম্পারেচার কনসিডার করলাম সাপোজ, বা যে কোনো রুম টেম্পারেচার কনসিডার করলে তুমি রুম টেম্পারেচারে সাপোজ এই যে রডটার লেন্থ হচ্ছে তোমার L0। ওকে, এবার তুমি কি করলে, এটাকে তুমি হিট দিলে, মানে টেম্পারেচার তুমি বাড়ালে, T1 থেকে টেম্পারেচার ইনক্রিজ করিয়ে তুমি কি করলে T2 করে দিলে, তাহলে বেড়ে গেল T2 ইজ গ্রেটার দ্যান T1। যখন টেম্পারেচার বাড়লো তখন দেখা যায় এর যে লেন্থটা কিছুটা বেড়ে যায়, বেড়ে এটা হয়ে গেল L। তাহলে কতখানি চেঞ্জ হয়েছে বলো, L-L0। এই যে লেন্থের চেঞ্জটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে। L-L0 is directly proportional to temperature difference, সুতরাং ডেল্টা টি মানে T2 - T1। সেকেন্ড, এই L-L0 directly proportional to the initial length of the রডের ইনিশিয়াল লেন্থের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে তোমরা ছোটোবেলাতে পড়েছো এই দুটো সমানুপাতিক যদি এরকম থাকে তাহলে কি তাদেরকে আমরা
মানে এক করে নিতে পারি। সুতরাং এল মাইনাস এল নট প্রপোর্শনাল টু এল নট ইন্টু ডেল্টা টি। সমানুপাতিক তুলতে গেলে একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়, তাহলে এল মাইনাস এল নট দ্যাট ইজ ইকুয়াল টু আলফা ইন্টু এল নট ডেল্টা টি। ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে লেন্থের যে চেঞ্জ সেটা ইকুয়াল টু কী হয়, আলফা ইন্টু এল নট ইন্টু ডেল্টা টি। এটা একটা ফর্ম, কোনো অসুবিধা নেই। তোমরা হয়তো বইতে এরকম ফর্ম দেখেছো, তাহলে এটাকে একটুখানি মডিফাই করি। তাহলে এই এল নটটাকে ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে কী হবে, এল ইকুয়াল টু ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। সুতরাং এল নট প্লাস আলফা ইন্টু এল নট ইন্টু ডেল্টা টি। তাহলে এখানে দেখো তুমি এল নট কমন নিতে পারো, সুতরাং 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। এই যে আলফা লিখেছি না, এই আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাটা যেহেতু দেখো লেন্থের সাথে রিলেটেড, তাই এটাকে বলে আমরা কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার হয়েছে? তোমাকে যদি বলে ক্ষেত্রীয় প্রসারণ গুণাঙ্ক বের করে দেখাও, তুমি এই ফর্মুলাটাকে ইউজ করে ক্ষেত্রীয় প্রসারণ গুণাঙ্ক বের করতে পারবে। কারণ ক্ষেত্র মানে কি, এরিয়া। এরিয়া বলছে লেন্থ স্কোয়ার হয়, তাহলে এল স্কোয়ার করবে তুমি। তাহলে এল মানে কত, এল নট, তাহলে এল নট স্কোয়ার হবে 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি তার হোল স্কোয়ার হবে। বুঝতে পারলে? এটা জাস্ট সিম্পলি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলে দিতে পারো। অথবা আরও যদি বেসিক ওইটা মানে বলি আমি, তাহলে সেটা কি, এটাকে তুমি বাইনোমিয়ালে ভাঙবে। বুঝতে পারলে? এটাকে তুমি বাইনোমিয়ালে ভাঙবে। তাহলে বাইনোমিয়ালে ভাঙার একটা কন্ডিশন রয়েছে, হয়তো তোমরা সেগুলো জানো না এখনও। আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি কি, যখন এই যে ভ্যালুটা এটা যখন একের থেকে অনেক ছোট হয় তখন সেটাকে বাইনোমিয়ালে ভাঙি। বাইনোমিয়ালটা কী, তাই না? ধরো তুমি এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র করতে পারো, এ প্লাস বি তার হোল কিউবও ভাঙতে পারো। বাট আমি যদি বলি এ প্লাস বি তার টু দি পাওয়ার 4 বা টু দি পাওয়ার 10 বা টু দি পাওয়ার 100, তখন তুমি কী করবে? তখন ওই বাইনোমিয়ালের মানে সূত্র আমরা অ্যাপ্লাই করি, যেটা নিউটন দিয়েছিলেন। ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, আমি সেই দিকে আর যাবো না, আমি জাস্ট এখানটা একটু বলে দিই। এটাকে তুমি এরকম জাস্ট এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে বলে 1 প্লাস 2 ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি প্লাস আলফা স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার। এবার ভালো করে বোঝো, এখানে আলফাটা কিন্তু নিজেতেই অনেক অনেক ছোটো, তাকে আবার কিছুতে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে সেটাকে আরও ছোট হয়ে গেল। মানে এটা দশমিক, মানে এটা 10 টু দি পাওয়ার -6 এরকম অর্ডারে থাকে আলফার ভ্যালুটা। সেটাকে যদি আমরা আরও কিছু ভ্যালুতে গুণ করি, সেটাকে আরও ছোটো হয়ে যাবে না, তাই না? ছোটো রাশিকে যদি তুমি বড় কিছুতে গুণ করো, সেটাকে আরও ছোটো হয়ে যায়। আচ্ছা, তো এবার আলফা স্কোয়ার করছো, ডেল্টা টি তার হোল স্কোয়ার করছো, স্কোয়ার করলে তবে সেটা আরও ছোটো হয়ে যাবে। এটাকে আমরা কি নিয়ার ইকুয়ালস টু 0 বলতে পারি। বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি বলবে যে এরিয়া এ ইকুয়াল টু এল নট স্কোয়ার, এটাকে আমি এ নট ধরছি, ইন্টু 1 প্লাস 2 ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি। 2 আলফা এটাকে আমি অন্য একটা কিছুতে রিপ্রেজেন্ট করছি, এ ইকুয়াল টু এ নট ইন্টু 1 প্লাস সাপোজ বিটা ইন্টু ডেল্টা টি। তাহলে এইটা হচ্ছে তোমার কি, ক্ষেত্রীয় প্রসারণ গুণাঙ্ক। তাহলে যেখানে দেখো এই দুটোকে মানে এখানে আমরা বিটা মানে কি লিখলাম, হোয়ার বিটা ইকুয়াল টু লিখবে কি 2 ইন্টু আলফা। এই রিলেশনটা আমাদের প্রয়োজন ছিল এই প্রবলেমটা সলভ করার জন্য, তাই না? তোমাকে বিটার ভ্যালু বলে দিয়েছি, তুমি আলফা ভ্যালু ক্যালকুলেট করতে পারবে। এখান থেকে আরেকটা আমি কথা বলে নিই, ভলিউম প্রসারণ গুণাঙ্ক মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক কী করে বের করবো আমরা, দেখো। কারণ ভি মানে কি জানো তুমি, এল কিউব জানো, এল এর মান তুমি পুট করে দাও, এল নট কিউব 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি তার হোল কিউব, তাই তো? এবার এই হোল কিউব এটাকেও তুমি ভাঙতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি হায়ার অর্ডারগুলোকে আমরা নেগলেক্ট করে দেবো, তাহলে শুধুমাত্র কী পড়ে থাকবে দেখো, 1 প্লাস 3 ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি। এখানে লিখে দেবে যে হায়ার টার্ম উইল বি নেগলেক্টেড। ঠিক আছে? মানে হায়ার টার্মগুলোকে ইয়ে করা হয় আর কি, অগ্রাহ্য করা হয়, এটা পাই আমরা। তাহলে এখান থেকে তুমি বলবে ভি ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস দেখো 3 আলফা, এটাকে আমি গামা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে সুতরাং তুমি কী পাচ্ছ বলো, যে গামা ইকুয়াল টু 3 ইন্টু আলফা। তাহলে আলটিমেট তুমি একটা রিলেশন যেটা পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে গামা ইকুয়াল টু 3 আলফা, বিটা ইকুয়াল টু 2 আলফা। বুঝতে পারলে? তাহলে আর একটা আলফা থাকলো একটা। তাহলে আলফাটা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ওকে, আর 2 আলফা তোমার ক্ষেত্রীয় প্রসারণ গুণাঙ্ক, 3 আলফা তোমার ভলিউম প্রসারণ গুণাঙ্ক মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখান থেকে যাই প্রশ্ন দেখি না কেন তুমি ইজিলি করতে পারবে। একটা জিনিস মনে রাখবে, ক্ষেত্র মানে তুমি হোল স্কোয়ার করো মানে 2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে।
ভলিউম মানে কিউব 3টে ডাইমেনশন, তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বুঝতে পারলে? তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তাই আমাদের কোশ্চেনটাই বলেছে বোধহয় বিটার ভ্যালুটা বলে দিয়েছে, সেটা বোধহয় 2 × 10⁻⁻⁴ সামথিং বলেছে। কত বলেছে বাবা? 10⁻⁻⁵ -5 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আলফা কত হয় বলো? তাহলে বিটা/2 হবে। তাহলে বিটা ভ্যালু যদি এত হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে পরে 1 × 10⁻⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস, এটা তোমার আলফার ভ্যালুটা পাচ্ছে। এইটাই কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এটা ডি। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। কি বলছে? সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হবে? তাহলে যেহেতু সমান্তরাল কাচের ফলক বলেছে, তার মানে প্যারালাল, তাই তো 1.5 আই থিঙ্ক। তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের আমি একটা কাচের ফলক কনসিডার করে নিচ্ছি। এই হচ্ছে তোমার একটা কাচের ফলক, মানে স্ল্যাব। তোমরা বায়োলজি ল্যাবে বা কেমিস্ট্রি ল্যাবে স্ল্যাব ইউজ করো না, সেই স্ল্যাব। এটা একটা কাচ, দিস ইজ কাচ। এর উপরটা আবার রয়েছে বায়ু, নিচটাও রয়েছে তোমার বায়ু। তাহলে এটাকে মিডিয়াম 1 কনসিডার করো, এটাকে মিডিয়াম 2 কনসিডার করো, এটাকে মিডিয়াম 3। না বাবা, 1 হবে, তাই না? কারণ কি, এটাও তো বায়ু, এটাও বায়ু, তাহলে মিডিয়াম কি সেম না? তাহলে দুটো সেম হলো। ক্লিয়ার হয়েছে? এবার ঘটনাটা কি হচ্ছে দেখো, তাহলে একটা রশ্মি এই আসলো, এসে পড়লো, যে পয়েন্টে পড়েছে এটা কি, সেখানে একটা অভিলম্ব রয়েছে, একটা অভিলম্ব রয়েছে। তাহলে আমরা একটা জিনিস জানি যে রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন কি অভিলম্বের দিকে সরে আসে, তাই তো? তাহলে এটা এরকম মনে করো, সাপোজ এরকম সরে এসছে। তাহলে এই যে পয়েন্টটা, তাহলে এই পয়েন্টেও তার একটা লম্ব রয়েছে, তাই তো? তাহলে এইভাবে আসলো। এবার দেখো এটা হচ্ছে তোমার ঘন মাধ্যম, এটা তোমার ঘন মাধ্যম, মানে কাঁচটা ঘন, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটা ওকে। তাহলে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আসে তখন কিন্তু আমার অভিলম্ব থেকে দূরে সরে যায়, এইরকম। বুঝতে পারলে? তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখতে পারো যে I1, মানে I1টা কি দেখো, এই যে এইখানটা একটা অ্যাঙ্গেল I1 ধরলাম, আর এই অ্যাঙ্গেলটা আমি ধরছি I2। মানে আপাতন কোণ I1, মানে যে কোণে আপাতিত হচ্ছে সেটা কেবল আপাতন কোণ, আর কোণটা কিন্তু অবশ্যই নর্মালের সাথে ধরবে বা অবিলম্বের সাথেই কিন্তু ধরবে, বুঝতে পারলে? আর যে কোণে প্রতিষ্ঠিত হচ্ছে, প্রতিষ্ঠিত একদম বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমি I2। অবশ্যই কি অবিলম্বের সাথে কোণটা তুমি কনসিডার করবে। এবার যেটা হয় ম্যাথমেটিক্যালি I1 = I2 হয়। তুমি যদি গ্রাফটা যদি ভালো করে বোঝো তাহলে তুমি দেখতে পাবে, দেখো ছবিটা, আমি যদি এটাকে যদি আমি এক্সটেন্ড করি কেমন লাগছে? মানে যদি কোনো মিডিয়াম না থাকতো, যদি কোনো মিডিয়াম না থাকতো, মানে যদি বায়ু থাকতো তাহলে কি রশ্মিটা এইভাবে বেরিয়ে চলে আসতো, কিন্তু বায়ু নয়, এটা মাঝখানে একটা তুমি ঘন মাধ্যম দিয়ে দিয়েছো, তার দরুন কী হচ্ছে, জাস্ট একটু শিফট হয়েছে, এটা হলো পার্শ্বীয় সরণ। কতখানি শিফট হয় সেটাও ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? তাহলে দেখো এদের মধ্যবর্তী কোণ কত, যেহেতু প্যারালাল হওয়ার জন্য কি মধ্যবর্তী কোণ কত হবে, 0 হবে। ওকে, এটা তোমার কারেক্ট আনসার। জিনিসটা কি বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে 0 এটা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি কোনটি? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি সেটা কি করে বুঝবো, তাই না? একটা ফর্মুলা দিয়ে আমরা সেটাকে মনে রাখতে পারি, সেটা কি VIB GY ও ভিভগার। ভিভগারের ভিটা তোমার ভায়োলেট, ঠিক আছে, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। যত এদিক থেকে আমি এই দিকে আসবো ওয়েভলেন্থ তত কী হবে, ইনক্রিজ করবে, ওয়েভলেন্থ তত ইনক্রিজ করবে, রাইট? এদিক থেকে এদিকে আসলে ওয়েভলেন্থ ইনক্রিজ করবে। তাহলে সবচাইতে কম ওয়েভলেন্থ হচ্ছে তোমার এই যে ভায়োলেটের, আর সবচাইতে বেশি ওয়েভলেন্থ হচ্ছে তোমার কি রেডের ক্ষেত্রে, মানে রেড ইজ মাচ গ্রেটার দ্যান ভি, মানে ল্যামডা ভি। ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে?
তাহলে তোমাকে যদি বলে যে সবচাইতে কম ওয়েভলেন্থ কার, তুমি বলবে ভায়োলেট। সবচাইতে বেশি ওয়েভলেন্থ কার, তুমি বলবে রেড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা কিন্তু অবশ্যই যখন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন পাস করা যাচ্ছে, সাপোজ একটা প্রিজম রয়েছে, এই যে এতগুলো রঙে যে ভেঙে যাচ্ছে, কী করে হচ্ছে? এই একটা প্রিজম যখন সাদা আলো যখন পড়লো, তখন সেটা কি হয়ে গেল, সেটা কখনো মানে ভেঙে গেল, একদম এরকম লাল গেল একটা, মানে এরকম আর কি। ঠিক আছে, এরকমভাবে সব ভেঙে গেল। তাহলে এটা ল্যামডা আর বা ক্যাপিটাল আর দাও, ল্যামডা ভি। ল্যামডা আর মাঝে গ্রেটার দেন ল্যামডা ভি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে মিডিয়াম, তাহলে তোমাকে যদি বলে এই মিডিয়ামের মধ্যে কোন আলোর ভেলোসিটি সব থেকে বেশি, ভালো করে বুঝবে কথাটা। মিডিয়ামের মধ্যে কিন্তু ভেলোসিটি চেঞ্জ হবে। মিডিয়ামের মধ্যে চেঞ্জ হবে কারণ মিডিয়ামে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রয়েছে। বিজ্ঞানী কচি একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটা খুবই ইন্টারেস্টিং সূত্র। মানে ওয়েভলেন্থ আর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, তার সাথে রিলেশন, সেটা কি দেখো, বলছে মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, বি বাই ল্যামডা স্কোয়ার। এইটা হচ্ছে তোমার কি কচির সূত্র। তাহলে তুমি যদি ভালো করে দেখো, তাহলে তুমি কী বুঝতে পারবে, ওয়েভলেন্থ যদি বেশি হয় তার ক্ষেত্রে কি মিউটা কম হবে, বুঝতে পারলে? তাহলে মিউ থেকে তুমি ভেলোসিটি কী করে বলবে, তাহলে সেই রিলেশনগুলো তোমাকে জানতে হবে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন আমরা এইভাবে তৈরি করি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম দ্যাট ইজ কল্ড ভি ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস। ওকে, তাহলে ভি ইকুয়াল টু তুমি বলবে মিউ ইন্টু সি। এটা কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন। তোমাকে যদি বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন লেখো, সংজ্ঞা লেখো, তুমি এইটা লিখবে, কোনো মাধ্যমে আলোর বেগ বাই শূন্য মাধ্যমে আলোর বেগ। হ্যাঁ, আমার কথাটা লিখে নাও তোমরা, খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে লিখতে লিখতে আমার লেকচারটা দেখো, বুঝতে পারলে? তাহলে ভি হচ্ছে তোমার কি, কোনো মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে আলোর বেগ। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি, ধর সি কনস্ট্যান্ট, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হলে পরে এক সেকেন্ড সি এর মান যদি ধরো এক সেকেন্ড মিউ ইকুয়াল টু ধরো 1.5, সি ইকুয়াল টু, তাহলে তুমি কি বলবে যে ভি বাই 1.5, তাই তো? ভি বাই 1.5 মানে মিডিয়ামে কিন্তু আলোর বেগটা কম হবে। অ্যাকচুয়ালি লাইটের স্পিড কি, সবচাইতে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে তোমার লাইটের স্পিড। ওকে, ধরো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে আলো যাচ্ছে, মানে এই ডেফিনেশনটা যদি তুমি বলো যে ভাই আমি এরকম না লিখেছি, আমি এরকম লিখতাম, তাহলে কী হতো, ফিজিক্সটা বোঝো। ধরো তুমি যদি বললে সাপোজ মিউ ইকুয়ালটা আমি লিখলাম যে সি বাই ভি লিখলাম, তাহলে কি হতো, তুমি একটুখানি অ্যানালিসিস করে দেখো হবে কি হবে না। ধরো একটা কাঁচ মিডিয়াম ধরলাম, কাঁচের ক্ষেত্রে মিউয়ের ভ্যালু ধরলাম আমি 1.5 হলো। তাহলে 1.5 ধরলে তুমি, তাহলে তুমি ভি কত লিখবে, ভি ইকুয়াল টু সি বাই মিউ, সি তোমার 3 × 10⁸ বাই 2.5, সরি 1.5। আচ্ছা, আমি একটু মিস্টেক করেছি, এইটা ডেফিনেশন নয়, ডেফিনেশনটা এটা হবে, ঠিক আছে? কারণ অ্যানালিসিস করে বোঝা যাচ্ছে এটা সি হওয়া দরকার, এটাকে ভি হওয়া দরকার। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই কোনো একটা মিডিয়ামে আলোর গতিবেগ, বুঝতে পারলে? আর নইলে তো তোমার ভুল হয়ে যাচ্ছে না, মানে ভুল হচ্ছে কেন আমি বলছি এখনই, চাপ নেই, কনফিউশন নেই, কোনো কনফিউশন নেই, চাপ নেই। দেখো, তুমি যদি কোনো একটা মিডিয়াম কনসিডার করো, সেই মিডিয়ামটায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাপোজ 1.5, ক্লিয়ার হয়েছে? তাহলে ওই মিডিয়ামে লাইটের স্পিড কত হবে, তাহলে তুমি বলে যে ভি ইকুয়াল টু সি বাই মিউ লিখবে, তাই তো? তাহলে এই যে তাহলে মিউর ভ্যালু কত 1.5, তাহলে 3/1.5, এটা কাটাকাটি করলে এখানে তুমি 10×2 মানে 20 × 10⁸, 20 × 10⁸, 10⁸ কেন হবে এটা, সরি 20 কেন হবে, কারণ এখানে তুমি 15 দিয়ে 15 বার 30 হচ্ছে, এখানটায় কাটাকাটি করছো তো,
30 মানে উপরে 2 থাকবে, তাহলে এটা কাটবে, তাহলে 2, তাহলে 2 × 10⁸ ক্লিয়ার হয়েছে? তাহলে লাইটের স্পিড ইন দ্য মিডিয়াম মানে কাঁচ মিডিয়ামের মধ্যে 2 × 10⁸ তুই পাবে 8 মিটার/সেকেন্ড। দেখো এটাই হওয়ার কথা, মানে কোনো মিডিয়ামের মধ্যে তো যখন লাইট পাস করবে সেই মিডিয়ামে কিন্তু লাইটের স্পিড কিন্তু শূন্য মাধ্যমের থেকে কম হবে, তাই তো হচ্ছে, তাই তো হওয়ার কথা। তুমি যদি ডেফিনেশনটা এরকম লেখো সি ইকুয়াল টু v/c মানে কোনো মিডিয়ামে লাইটের স্পিড ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে লাইটের স্পিড, তাহলে ভুল হবে, কারণ মিউয়ের ভ্যালু কিন্তু >1 হলো। যদি মিডিয়াম থাকে তাহলে >1 হবে, যদি মিডিয়াম না থাকে ফ্রি মিডিয়াম থাকে তাহলে আমরা 1 কনসিডার করি। তখন যদি ভি লেখো তখন দেখো মিউ ইন্টু সি, যেহেতু মিউ যেহেতু >1 সাপোজ 1.5 অর্থাৎ 1.5 × 3 গুণ করলে কিন্তু ভি এর মান কিন্তু সি হয়ে যাবে। দিস ইজ নট পসিবল, এটা কিন্তু পসিবল নয়, তার জন্য ডেফিনেশনটা কিন্তু এটা হতে পারে না, দিস ইজ নট পসিবল। তাহলে তুমি ডেফিনেশনটা এইভাবে লেখো, আমি প্রথমবার ভুল বলেছিলাম, ঠিক আছে? সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফাইন করো তুমি এইভাবে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই কোনো মিডিয়ামে আলোর গতিবেগ, বুঝতে পারলে? আচ্ছা বুঝলাম। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ভেলোসিটি রিলেশন বুঝলাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ওয়েভলেন্থের রিলেশন বুঝলাম। তাহলে এই যে রিলেশনটা এটা তোমার কচিস রিলেশন। তো দেখো ওয়েভলেন্থ যদি বেশি হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হলে পরে ভেলোসিটি বেশি হবে। তাহলে এবার আমাকে কথা বলো, এই লাল আলো আর বেগুনি আলো এর মধ্যে কার ভেলোসিটি বেশি? দেখো লাল আলোর ওয়েভলেন্থ বেশি, তাহলে ওয়েভলেন্থ বেশি হওয়ার দরুন লাল আলোর ক্ষেত্রে ও কি ফিল করবে, যে ও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম ফিল করবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কম হয় তাহলে ভেলোসিটি কী হবে, বেশি হবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এর ক্ষেত্রে মানে ভি আর এটা যদি ভি বলি তাহলে অবশ্যই ভি আর VP। দেখো রেড লাইটের ভেলোসিটি বেশি বলেই এ কিন্তু কম ডেভিয়েট হয়, আর যে ব্লু বলো বা তুমি মানে পরের দিকে যাদের ওয়েভলেন্থ কম তাদের ভেলোসিটি কম, তার দরুন দেখো তারা কিন্তু হচ্ছে বেশি ডেভিয়েট হচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা এখানে অনেক কনসেপ্ট বললাম, সমস্ত কিছু কিন্তু ভালো করে বুঝে নাও, হ্যাঁ? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। তাহলে এটা আমাদের হয়ে গেল, সবচেয়ে কম বলেছে তাহলে তুমি বলে বেগুনি, সবচেয়ে বেশি বলে লাল বলতে। আচ্ছা যদি বলতো মিডিল কালার কোনটা, মিডিল কালার কিন্তু অবশ্যই হলুদ। তুমি যদি এইখানে ভালো করে দেখো এইখানটায় তুমি দেখে বলবে যে ভাই মিডিল কালার তো গ্রিন হওয়া দরকার ছিল, তাই না? কিন্তু গ্রিন হয় না, এই হলুদ কালারটা তোমার হচ্ছে মিডিল কালার, ঠিক আছে? ইয়েলোটা তোমার কি মিডিল কালার হিসেবে কনসিডার করা হয়। মানে এইটা আমাদের কি দর্শনের অনুভূতি, মানে আমাদের দেখতে, মানে কোনো কিছুকে ভালোভাবে দেখতে কিন্তু মানে সাহায্য করে ইয়েলো কালারটা, ঠিক আছে? আচ্ছা আর এটাকে তুমি ভিভিওর এইভাবে পড়তে পারো, অথবা বাংলায় আমরা বলি বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা এইরকম, বেনিয়া সহকলা। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কালো, এই মানে বেনিয়া সহকলা, কমলা আর হচ্ছে তোমার লাল, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো, 1.7 পরিবাহিতাঙ্কের একক লেখো। দেখো পরিবাহিতাঙ্ক সেটা কি বুঝতে হবে, পরিবাহিতাঙ্ক মানে কি? সিম্পল কথা একদম, মানে ধরো তোমার একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, তুমি একটা রাস্তাতে যাচ্ছ, রাস্তা স্মুথ রাস্তা, তাহলে তুমি ইজিলি চলে যেতে পারবে। কিন্তু রাস্তায় যদি আমি অনেক কাটা কুটা মানে নানাবিধ পাথর দিই তাহলে তো কি তুমি ইজিলি যেতে পারবে না স্মুথভাবে, তাই না? যদি ওই কাটা কোটা থাকে তার মানে কি সে বাধা বেশি পাচ্ছে, বাধা মানে রোধ, বাধা মানে রোধ, ঠিক আছে? বাধা মানে রোধ পাচ্ছ। তাহলে রোধ আমরা যদি দেখি 1.7 রেজিস্ট্যান্সকে আমরা ডিফাইন করি এভাবে, রোধাঙ্ক ইন্টু L/এরিয়া। এই যে রোধাঙ্ক এল মানে রো হচ্ছে তোমার কি রোধাঙ্ক, ঠিক আছে? রো হচ্ছে তোমার কি রোধাঙ্ক, এটা মেটেরিয়ালের মানে উপাদানের উপর ডিপেন্ড করে। তো এখান থেকে তুমি রোধাঙ্কের ইউনিট বলতে পারবে যে R × A/L। তাহলে আর কি, আর হচ্ছে তোমার দেখো
রোধের ইউনিট তুমি বলো ওহম। এরিয়া মানে তুমি যদি সিজিএস সিস্টেম বলো তাহলে তুমি সেন্টিমিটার স্কোয়ার বলবে ডিভাইডেড বাই সেন্টিমিটার। তাহলে আলটিমেট কি আসছে ওহম ইন্টু সেন্টিমিটার, ওহম ইন্টু সেন্টিমিটার। ঠিক আছে, এইটা তোমার রোধাঙ্ক। রোধ মানে এরকমভাবে আমরা ডিফাইন করে থাকি রোধ পার ইউনিট লেন্থ, মানে একক দৈর্ঘ্যে যে পরিমাণ রোধ হবে, মানে একক দৈর্ঘ্যে যে পরিমাণ রোধ হবে সেটাকে বলে আমরা রোধাঙ্ক। হ্যাঁ, মানে পার বলাটা উচিত নয়, যাই হোক একক দৈর্ঘ্যে যে পরিমাণ রোধ হবে সেটাকে বলে আমরা রোধাঙ্ক, এক কথায় বলতে গেলে। ঠিক আছে, বা তুমি এখান থেকে ডেফিনেশনটা ক্রিয়েট করতে পারো যে এই যে এখান থেকে সাপোজ ইফ এ যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, এলও যদি তোমার 1 সেন্টিমিটার হয়, হ্যাঁ, তাহলে পরে যে রোধ হবে মানে তাহলে রো ইজ ইকাল টু যে আর পাবে সেটাকে বলে দেবে রোধাঙ্ক। মানে একক ক্ষেত্রফলের এবং একক দৈর্ঘ্যের কোনো বস্তুর যে রোধ হবে সেটা কি বলে আমরা তার রোধাঙ্ক। বুঝতে পারলে? যাই হোক, কোনো অসুবিধা নেই। এটা রোধের গল্প দিয়ে বললাম। পরিবাহিতাঙ্ক মানে কি? পরিবাহিতাঙ্ক মানে পরিবাহিতা, মানে কতটা সচ্ছলভাবে সে পরিবহন করতে পারবে। বুঝতে পারো, সেটা গেলে পরিবাহিতাঙ্ক। আমরা যদি ওহমের সূত্র দেখি, ওহমের সূত্র কিন্তু ভি ইজ ইকাল টু আই ইন্টু আর বলে। তোমাদের অনেকেই এই জিনিসটা ভুল করো ওহমের সূত্রের ক্ষেত্রে। তোমাকে যদি বলে ওহমের সূত্রের ভাষায় লেখো, তোমরা এই ম্যাথমেটিক্যাল ফর্মটা মনে রাখো, আর ভাষায় বলো কি যে ভি প্রপোর্শনাল টু আই। এইটা যদি তোমরা লিখে থাকো তাহলে কিন্তু কেটে দেবে, সিম্পল ভাষায় কেটে দেবে, কারণ ভি প্রপোর্শনাল টু আই নয়, এটা পসিবল নয়। এটা ভি প্রপোর্শনাল টু আই হয় না, ঠিক আছে? সেটা হয় কি আই প্রপোর্শনাল টু ভি, এইটা হয়। মানে কোনো পরিবাহীর ধর একটা পরিবাহী, এটা এই পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহিত প্রবাহ মাত্রা কারেন্ট কি এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। মানে পরিবাহীর যে দুই প্রান্তের বিভব প্রভেদ ভিবি মাইনাস ভিএ, এটা প্রপোর্শনাল, মানে সরি, এই পরিবাহী মানে কারেন্ট যে প্রবাহিত হচ্ছে এই কারেন্টটা এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হয়। ভিবি মাইনাস ভি মানে ভিএ মাইনাস ভিবি করে দিই, কেন ভিএ মাইনাস ভি করলাম? মানে এই এর যে ইয়েটা আর কি, সেটা কি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্টটা অলওয়েজ ফ্লো করে। আমি যদি এটাকে আরও সিম্পলি ওয়েতে বোঝানোর চেষ্টা করি, দেখো মানে ওহমের সূত্রটা আমরা আসি একটুখানি। আমি অনেক কনসেপ্ট বলতে চাইছি আমি, কারণ শুধুমাত্র আমি প্রবলেম সলভ করে যাবো দিয়ে ওরকম করে লাভ নেই, ঠিক আছে? একটা জিনিস দেখো, অনেক কিছু শিখে নাও। আচ্ছা, এই যে কারেন্ট এবং যে ভোল্টেজ, এইটাকে তুমি জল আর হাইটের সাথে মানে তুলনা করতে পারো। ধরো তুমি পাহাড়ি এলাকায় গেলে, তুমি কি দেখো, পাহাড়ি এলাকা হোক বা আমাদের সবার বাড়িতে এখন কি ওই উপরে ছাদের কি ট্যাঙ্ক থাকে, তাই না? সেই ট্যাঙ্ক থেকে জল নিচে সরবরাহ করা হয়। যাই হোক, আমি যদি পাহাড়ি এলাকায় যাই তাহলে কি দেখি, ঝর্ণা দেখতে পাই আমরা, এরকম ঝর্ণা। জল কী হয়, উপর থেকে নিচের দিকে জল নামতে থাকে, জল উপর থেকে নিচের দিকে নামে। তাহলে এটা তোমার ভূমি, এটা একটা হাইট তোমার 0, এখানে একটা হাইট রয়েছে এইচ হাইট, তাই না? আর জলটা এখান থেকে ফ্লো করছে, তাহলে এই হাইটের ডিফারেন্সটার জন্য কিন্তু জলটা ফ্লো করছে। কথাটা বোঝো ভালো করে, হাইটের ডিফারেন্সের জন্য কিন্তু জলটা ফ্লো করছে। যদি এটা ফ্ল্যাট হতো তাহলে কিন্তু জল এখান থেকে এদিকে আসতে পারতো না। আমি যদি এক্সটার্নাল কোনো ফোর্স না দিই, তাহলে কিন্তু জল একা একা কিন্তু এইখান থেকে এখানে ফ্লো করতে পারবে না, কারণ কি ফ্ল্যাট তো এখানে। তাহলে এখানে হাইটের ডিফারেন্স 0, তাই জলটার কোনো ফ্লো নেই। তাহলে কি জলের যে ফ্লো সেটা ডিপেন্ড করছে কার উপরে, হাইটের ডিফারেন্সের ওপরে। হাইটের ডিফারেন্স কিন্তু জলের ফ্লোর উপর ডিপেন্ড করছে না, কথাটা বুঝতে হবে। এই যে জলটা যে ফ্লো করছে সেটা কিন্তু এই হাইটের ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে। মানে হাইটের ডিফারেন্স বেশি হলে পরে জলের ফ্লোটা বেশি হবে। হাইটের ডিফারেন্স 0 মানে জলের কোনো ফ্লো নেই। তাহলে হাইটের ডিফারেন্স, এই যে হাইট, এইটার উপর ডিপেন্ড করছে এইটা কারেন্টের বা জলের ফ্লোটা। তাহলে এইটা কি, এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানে এ কারোর উপর ডিপেন্ড করছে না, বাট বরং কি এর ওপরে জলের যে ফ্লো, মানে ফ্লো অফ ওয়াটার,
ফ্লো, শুধু জাস্ট সিম্পলি ফ্লো লিখছি, এই ফ্লোটা কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অথবা ডিপেন্ডেন্ট প্যারামিটারে বলা হয়ে থাকে, একই কথা। ক্লিয়ার হয়েছে? এইবার ম্যাথমেটিক্সে আসো তোমরা, এবং এই জিনিসগুলো জানো নিশ্চয়ই। ধরো তোমাকে আমি লিখলাম y = mx + c। এই ইকুয়েশনটাই বলো তো কোনটা ডিপেন্ডেন্ট প্যারামিটার, কোনটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, এগুলো জানতে হয় বাবা। এই যে y, দেখো ওয়াইটা কিন্তু এক্সের উপর ডিপেন্ড করছে, কারণ এক্সের মান ভ্যারি করলে ওয়াইয়ের মান ভ্যারি করবে, এক্সের মান চেঞ্জ করলে ওয়াইয়ের মান চেঞ্জ করবে। তাহলে এক্সটার ওপরে কিন্তু ওয়াইটা ডিপেন্ড করছে, তাহলে এক্সটা হচ্ছে তোমার এখানে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, আর ওয়াইটা এখানে কি ডিপেন্ডেন্ট প্যারামিটার। ক্লিয়ার হয়েছে? এইবার যে ফিজিক্সটা তোমাকে বুঝতে হবে, সবসময় তুমি যে কোনো ইকুয়েশনে লেখো না কেন, বাঁ দিকে তুমি লিখবে ডিপেন্ডেন্ট প্যারামিটার আর ডান দিকে অবশ্যই থাকবে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। আমি এখানে একটা কথা বললাম যে এক্স এর ভ্যালু জানলে আমি ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তুমি এখানে বলবে ভাই আমি তো এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি এরকমভাবে, এক্স ইকুয়াল এরকম লিখতে পারি যে ওয়াই মাইনাস সি বাই এরকম লিখতে পারি, তাহলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো। তুমি ভুল বলো না, ঠিকই বলেছো, কিন্তু এই রিলেশনটা যদি এরকম না হয়, যদি এরকম হতো, ধরো এক্স টু দি পাওয়ার এখানে 100 রয়েছে, তখন তুমি কি করতে? তখন কঠিন হয়ে যেত না, তাই না? তার জন্যই আমরা বলি যে এক্সটা এখানে ভ্যারি করে, তাই এক্সটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। ঠিক আছে? যে ইন্ডিপেন্ডেন্ট হবে সে কি ইকুয়েশনটার মানে ইকুয়াল টু ডান দিকে হবে, আর যে ডিপেন্ডেন্ট হবে সে কিন্তু ইকুয়াল টু বাঁ দিকে হবে। বুঝতে পারলে? এইবার দেখো এইখানে যে কথাটা বললাম, তাহলে এইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, এটা কিন্তু ডিপেন্ডেন্ট প্যারামিটার। এইটাকে তুমি কারেন্টের ফ্লোর সাথে মানে কম্পেয়ার করতে পারো। তাহলে ভোল্টেজের ডিফারেন্সটা কি এখানে হাইটের ডিফারেন্সের সাথে তুমি কম্পেয়ার করবে, ঠিক আছে? আর জলের ফ্লোটাকে তুমি কম্পেয়ার করবে কারেন্টের ফ্লো দিয়ে। তাহলে হাইটের ডিফারেন্স সেটা কি ভোল্টেজের ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, আর জলের ফ্লোটা কি কারেন্ট। তাহলে হাইটের ডিফারেন্স হলে পরে জল ফ্লো করে, তাহলে তুমি সিম্পলি বলবে যে ভোল্টেজের ডিফারেন্স হলে কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারলে? তাহলে কারেন্টটা কিন্তু ডিপেন্ডেন্ট প্যারামিটার, তাহলে ডিপেন্ডেন্টটা কী হবে? ডিপেন্ডেন্টটা সবসময় বাঁ দিকে থাকে, তাই আমরা লিখি আই প্রপোর্শনাল টু ভোল্টেজের ডিফারেন্স ভি এ মাইনাস ভিপি। এখানে তো ভোল্টেজের ডিফারেন্স বলি আমরা কিন্তু চেঞ্জ বলি না। ডিফারেন্স মানে সবসময় বুঝবে হায়ার মাইনাস লোয়ার, চেঞ্জ মানে সবসময় বুঝবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই জানো। তো ওহম কিন্তু অতটাই বোকা ছিল না, ঠিক আছে, যে ভি প্রপোর্শনাল টু আই লিখে দেবে। তিনি লিখেছিলেন আই প্রপোর্শনাল টু ভি, এই ভি এ মাইনাস ভিপি এটাকে তুমি এরকম বলতে পারো যে আই প্রপোর্শনাল টু জাস্ট সিম্পলি ভি। ভি মানে কি? ভি এ মাইনাস ভিপি, মানে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহিত প্রবাহ মাত্রা বা কারেন্ট সেটা কি সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। বুঝতে পারলে? তাহলে এই সমানুপাতিক তুলতে গেলে এখানে একটা কিন্তু কনস্ট্যান্ট আসে, আই ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা জি বলে থাকি। এটা কিন্তু রেজিস্ট্যান্স নয়, এটা বলা হচ্ছে পরিবাহিতা। এই জিটাকে বলা হয়ে থাকে পরিবাহিতা। পরিবাহিতা, হ্যাঁ, কন্ডাক্ট্যান্স, এটাকে বলে কন্ডাক্ট্যান্স। এইবার কন্ডাক্ট্যান্স মানে খুব সচ্ছলভাবে সুন্দরভাবে যেতে পারবে। এখান থেকে যদি আমি লিখি ভি ইকুয়াল টু, তাহলে 1/g ইন্টু আই। এই যে 1/g মানে পরিবাহিতা মানে খুব সুন্দরভাবে আমি রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে পারবো, রাস্তার মধ্যে কোনো কাকড় নেই। কিন্তু তা যদি উল্টো হয়, কাকড় দিয়ে দিই অনেক, তাহলে আমি স্মুথ যেতে পারবো না। তখনই সেটাকে বলি আমরা রেজিস্ট্যান্স, মানে বাধা। রেজিস্ট্যান্স মানে বাধা, রেজিস্ট করা, বাধা দেওয়া। তাই 1/gটাকে বলি আমরা আর। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর বা আর ইন্টু আই। এইটা তোমরা পড়ো, তাই না? কিন্তু আসে বাবা এখান থেকে, ঠিক আছে? তাহলে পরিবাহিতা বুঝলাম। তাহলে পরিবাহিতা কি হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের অনন্যক, ঠিক আছে, অসুবিধা নেই। পরিবাহিতা থেকে আমরা পরিবাহিতাঙ্কতে আসি। পরিবাহিতাঙ্ক যেটা হয় রোধাঙ্কের ঠিক অনন্যক। পরিবাহিতাঙ্কটাকে আমরা সিগমা দিয়ে লিখি, সেটাকে 1/ρ হয়। রোর আমি এখনই ইউনিট দেখালাম, সেটা কি হয় ওহম ইন্টু সেন্টিমিটার হয়। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কী হবে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওকে,
এই ওহম ইনভার্সটাকে আমরা একটা নতুন নাম দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলি মোহ। মোহ 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 মোহমায়া, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে মোহমায়া। যাই হোক, এই যে ওহম ইনভার্সটাকে মোহ বলা হয়। ওহমকে আমরা এরকম লিখি OHM। এটার ইনভার্সকে তুমি বলতে পারো, ইনভার্স মানে উল্টে দেওয়া। তো মানে কি, মোটা আগে এমটা আগে চলে আসবে, এম আগে আসলো, তারপরে এইচ আসলো, ঠিক আছে, তারপরে তোমার ও আসলো, তাহলে এটাকে বলি মো, মানে এর অনন্যকটাই মো, ঠিক আছে। তাহলে মো, তাহলে এটা তুমি লিখবে MHO সেন্টিমিটার টু দি পাওয়ার -1। এটা থাকলে এটা আনসার, এটা থাকলে এটা আনসার। মো সিম্বলটা ঠিক উল্টো হয়, ওহমের উল্টো হয়। ওকে, তাহলে দেখো কোন আনসারটা দিয়েছে। হ্যাঁ, এটা তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বলছে 1.8টা কি বলছে, যে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কি হয়। দেখো, সাধারণত কি, যদি তুমি একটা কন্ডাক্টর কনসিডার করো, কন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পরে রোধ কিন্তু বেড়ে যায়। কেন বাড়ে? কারণ কন্ডাক্টরের ক্ষেত্রে কি, মানে আমি অত ডিটেলে যেতে চাইছি না, কারণ হয়তো তোমাদের তাহলে মাথার পথে চলে যাবে। আমি যদি সেই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডে চলে যাই, তোমাদের মাথার পথে চলে যাবে। আমি সিম্পল ভাষায় বলতে চাইছি যে কন্ডাক্টর মানে সেখানে কি অনেক ফ্রি ইলেকট্রন থাকে। টেম্পারেচার বাড়ালে কি ফ্রি ইলেকট্রনগুলোর মধ্যে মানে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, একে অপরকে ধাক্কা মারতে শুরু করবে, তাহলে কলিশন হবে, মিন ফ্রি পাথ কমতে শুরু করবে। তার মানে কি, যখন কলিশন হবে, ধাক্কাধাক্কি বেশি হবে, বাধা বেশি পাবে, বাধা বেশি পাওয়া মানে কি, রোধ বেড়ে যাওয়া। তাই পরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রোধ বেড়ে যায়, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু ফ্রি ইলেকট্রন সংখ্যা কম থাকে, একদম জিরো নয়, কিছু পরিমাণ থাকে। এবার টেম্পারেচার বাড়ালে কি হয়, হ্যাঁ, মানে ওই একটা কথা বললাম, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এরকম থাকে। এটা ভ্যালেন্স ব্যান্ড, সরি কন্ডাকশন ব্যান্ড, এটা নিচটা থাকে ভ্যালেন্স ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো তখন কি, মানে ইলেকট্রনগুলো মানে বন্ড ব্রেক করে তখন কন্ডাকশন ব্যান্ডে চলে আসতে থাকে, দিয়ে কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে ফ্রি ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে, তাহলে কি সে কন্ডাক্টিভিটি বাড়াবে, তাহলে কন্ডাক্টিভিটি যদি বেড়ে যায়, তাহলে কি বলতে পারি, আমার রেজিস্ট্যান্স কমে গেল। বুঝতে পারলে কথাটা আমার? আচ্ছা, তাহলে এর জন্য আমরা বলি যে পরিবাহী রোধাঙ্ক কিন্তু এখানে হ্রাস পায়। তুমি যদি এর যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখো, তাহলে এরকম হয়, অ্যাপ্রক্সিমেট এরকম হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে আমি বলে দিয়ে কোনটা আনসার হবে। হ্রাস পায় কোথায় পারে না, এগুলো কিছুই না, না প্রথমটা আনসার হবে। ঠিক আছে, 9 নম্বরটা কি বলছে দেখো, বলছে একটা মৌল তোমার বলে দিয়েছে, বলছে পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন, পরে দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত হবে। তাহলে A 92,235, কত নম্বর ছিল? A 92,235, 9 নম্বর, 1.9। আচ্ছা, A 92,235 বোধ হয়, তাই না? 235। এখান থেকে বলছে আলফা ডিকে হয়েছে। আলফা ডিকে হওয়া মানে কি, আলফা পার্টিকেল যাওয়া। কটা গেছে আলফা পার্টিকেল? একটাই বলেছে না, একটা আলফা পার্টিকেল। ঠিক আছে, অসুবিধা নেই। আলফাটাকে আমরা লিখে থাকি আলফা মানে হিলিয়াম, অবশ্য +2 আয়ন। হ্যাঁ, এটা তাহলে এটা যদি হয়, মানে এটা বিঘটন হয়েছে, মানে এটা পরিমাণ, এটা চলে গেছে, চলে যাওয়া নাকি দেখো। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে 4টে মাস নাম্বার, 2টো অ্যাটমিক নাম্বার। তাহলে 4টে মাস নাম্বার যদি চলে যায়, তাহলে তুমি কি পাবে এখানটায়? এখানে তুমি পাবে, মানে এটাকে তুমি এরকম করো, বিঘটন মানে এখানে তুমি মাইনাস করবে, সিম্পলি কথা তুমি এখানে মাইনাস করে দেবে। বুঝতে পারলে? তাহলে কমে গেল। তাহলে এখানে তুমি একটা ধরো মৌল পেলে, সেটা কত দেখবে, মাস নাম্বার তুমি পাবে 231, আর অ্যাটমিক নাম্বার তুমি পাবে 90। এটা আবার কি বলেছে, যেটা তুমি উৎপন্ন করেছো সেখান থেকে দুটো বিটা পার্টিকেল ইমিশন হচ্ছে। বিটা মানে কি আবার বলো তো? বিটা মানে ইলেকট্রন, মানে পজিটিভ বিটা ডিকে হয়, নেগেটিভ বিটা ডিকে হয়, আর বিটা ক্যাপচার হয়। আমি সাপোজ একটা কনসিডার করলাম যে বিটা পজিটিভ, নেগেটিভ বিটা ডিকে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ইমিশন হচ্ছে এখানটা, এটা। তাহলে এখান থেকে তুমি কি পাবে বলো? তাহলে দেখো মাস নাম্বার তো ভাই 0, তাহলে আগে যা ছিল তাই থাকবে 231, এটা। আর দেখো এখানে
-1, তাই না? এটা -1 রয়েছে এখানে, এখানে তুমি মাইনাস না দিয়ে জাস্ট সিম্পলি -1 লিখে দাও, হলো? তাহলে -1 আবার 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে -2 রয়েছে, বাট এখানে আবার 90, আবার এখানে মাইনাস মাইনাস যে প্লাস হয়ে যাবে না, তাই না? তো যেহেতু এটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে যে প্লাস হয়ে যাবে, তাহলে তুমি এখানে লিখবে যে অন্য একটা ধরো কিছু পাবে, সেটা তাহলে 90 প্লাস 2 মানে 92, তাহলে 92 অ্যাটমিক নাম্বার, এটাই তুমি ফিরে পাচ্ছ। দেখো, তাহলে এখানে ওয়াই না লিখে তুমি সিম্পলি বলে দেবে এ, যে মৌলটা ছিল সেই মৌলটা তুমি ফিরে পাচ্ছ, বাট এটা কি ডিফারেন্ট মাস নাম্বার। তাহলে যেহেতু তাহলে এইটা এখান থেকে অনেক ফিজিক্স বোঝো, এইটার এইটা তুমি কি বুঝতে পারছো এখানটা? দেখো, অ্যাটমিক নাম্বার কিন্তু সেম, দুজনেরই 92, এটা অ্যাটমিক নাম্বার, মানে প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম, তাহলে সেটাকে কি বলি আমরা? আইসোটোপ বলি। মাস নাম্বার ডিফারেন্ট, তাহলে এরা দুজনে পরস্পরে কি আইসোটোপ। জিনিসটা কি বোঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 9 নম্বর গেল, 9 নম্বর গেল, 10 নম্বর। আচ্ছা, আনসার এখানে কোনটা বলেছে, কি বের করতে যে পরমাণুর ভর সংখ্যা বের করতে বলেছে, তাহলে আনসার 231 হবে। বলছে কোনটি সন্ধিগত মৌল নয়, এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে সন্ধিগত মৌল নয়। আচ্ছা, আর বলছি না, এখানে তোমার 11 নম্বরটা কি বলছো, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি হয়? দেখো, সিম্পল জিনিস, কেউ যদি আয়নে পরিণত হতে চায়, তাহলে তোমার কাছে একটা অ্যাটম রয়েছে, একে আয়নে পরিণত করতে চাইছো, তার মানে কি এখান থেকে তুমি একটা ইলেকট্রনকে তাড়িয়ে দাও, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন তাড়িয়ে দাও, তাহলে সে আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে ইলেকট্রন তাড়িয়ে দাও মানে কি, সেটা কি পজিটিভ হয়ে যাবে, তাই নয় কি? কারণ কি, তুমি দেখো, একটা যখন তুমি অ্যাটম কনসিডার করছো, সেই অ্যাটমটা নিউট্রাল থাকে। ধরো এটা তুমি অ্যাটম নিলে, তুমি অ্যাটম নেওয়ার মানে কি, এখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস মনে করো 5টা প্রোটন রয়েছে, তাহলে কি হবে, নিউট্রাল কথা হতো তোমার, এখানে 5টা ইলেকট্রন থাকবে টোটালটা, তাহলে এটাকে তুমি বলবে ভাই নিউট্রাল। ওকে, মানে নিউট্রাল, ক্লিয়ার হয়েছে? এটা নিউট্রাল, নিস্তড়িত। এইবার ঘটনাটা ঠিক এরকম ঘটালে, একটা ইলেকট্রনকে তুমি এখান থেকে বের করে দিলে, একটা ইলেকট্রন বের করে দিলে কত হবে, এখানে একটা ইলেকট্রন তুমি এখান থেকে এদিকে বের করে দিলে, মাইনাস একটা ইলেকট্রন চলে গেল এখান থেকে, তার মানে কি এখানে 4টে পড়ে থাকলো, তার মানে এখানে এখন কি 4টে পড়ে আছে। তাহলে দেখো ভালো করে বোঝো, প্রোটন সংখ্যা কিন্তু 5টাই, এখানে 5খানেই রয়েছে, বাট ইলেকট্রন সংখ্যা কি 4খানা হয়ে গেছে। তাহলে প্রোটন সংখ্যা 5টা, ইলেকট্রন সংখ্যা 4টা, তাহলে প্রোটন সংখ্যা দিয়ে তুমি তো অ্যাটমিক নাম্বারকে মানে রিপ্রেজেন্ট করো, তাই না? তাহলে কার প্রাধান্য বেশি? পজিটিভ চার্জের প্রাধান্য বেশি। যেহেতু পজিটিভ চার্জের প্রাধান্য বেশি, তাই এই অ্যাটমটা তখন কী হয়ে যাবে, পজিটিভ আয়ন হয়ে যাবে। বুঝতে পারলে? যদি পজিটিভ বলো তখন এটাকে তুমি, এইভাবে কি আয়ন উৎপন্ন হয়। তাহলে একটা ধাতব মেটাল সেটা কি করে, ইলেকট্রনকে বর্জন করে সে কি আয়ন উৎপন্ন করে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এরকম হতে পারতো যে কি একটা ইলেকট্রন সে গ্রহণ করলো, গ্রহণ করলে কিন্তু এখানে ইলেকট্রন বেশি হয়ে যাবে, তখন কিন্তু সেটাকে আমি এক্স মাইনাস লিখতাম, কারণ নেগেটিভ চার্জের প্রাধান্য বেশি, তাই জন্য কি সেটা মাইনাস লিখতাম। বাট ধাতব আয়নের ক্ষেত্রে ধাতব সবসময় কিন্তু ত্যাগ করে, সে গ্রহণ করে না। বুঝতে পারলে? তাই এইটা হবে আনসার তোমার, মানে ইলেকট্রন ত্যাগ করবে। যেহেতু ধাতব পরমাণু বলেছে, তাই তোমার ইলেকট্রন ত্যাগই করবে। তাহলে একটি ইলেকট্রন ত্যাগ করে, হ্যাঁ জারিত হবে, এটা করে জারণ ঘটানো বলে এটাকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা হয়ে গেল 12 নম্বর কোয়েশ্চেন। বলছে একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। দেখো খুব ইন্টারেস্টিং, রূপোর গয়না নিয়েছো তুমি, সেখানে কি সোনার প্রলেপ দিতে চাইছো, তাহলে সোনার প্রলেপ দিতে গেলে পরে কি সোনা জাতীয় লবণ তোমাকে ইউজ করতে হবে। তা সোনা মানে কি, দেখো রূপো মানে তোমার এজি, সোনা মানে এ ইউ, তাহলে এ ইউ কোথায় আছে, কোন লবণের মধ্যে, দেখো এইটা একটা, আর না, তাহলে এইটা তোমার কি কারেক্ট আনসার, এটাই তোমার কারেক্ট আনসার। বুঝতে পারলে? যেখানটায় যে লবণটার মধ্যে মানে গোল্ড থাকবে তার প্রলেপ তুমি করতে পারবে রূপোর উপরে। বলছে আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় সেটা তোমার SO2 পাওয়া যায়, তোমার SO2 পাওয়া যায়। এগুলো বইতে একদম সুন্দর করে লেখা রয়েছে, হ্যাঁ, যে ওই মানে জাস্ট সিম্পল
যে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে একটু, ঠিক আছে? এই যে পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পড়ালে কী হবে, কোন গ্যাস উৎপন্ন হবে, SO2, এগুলো একটু মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা, এখানে কী বলছে দেখো, পিতলের উপাদান হলো পিতল। পিতল মানে কি, কপার প্লাস জিঙ্ক। কপার প্লাস জিঙ্ক, বুঝতে পারলে? কপার প্লাস জিঙ্ক। আমরা এরকম একটা টেকনিক অ্যাপ্লাই করি পিতলেরটা মনে রাখার জন্য, কি কি থাকে। পিতল ফর পিতাজি, এরকম বলতে হয়, পিতাজি। খুব ইন্টারেস্টিং একটা টেকনিক। পিতল ফর পিতাজি, তাহলে পি দিয়ে তুমি পিতল পাবে, কোনো অসুবিধা নেই। তা মানে তামা, তামাকে তুমি সিউ লিখবে। জি মানে তুমি জিঙ্ক লিখবে। তাহলে কপার আর জিঙ্ক, তাদের কম্বিনেশনকে বলি আমরা কি, পিতল। ওকে, আচ্ছা, এবার কি বলেছে, এলপিজির সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে হয় সেটা কোনটা? সেটা তোমার ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটানের জন্য, মানে ধরো তোমার বাড়িতে সিলিন্ডার মানে গ্যাসের সিলিন্ডার রয়েছে, এনিহাও তুমি রান্না করছো বা তোমার মা বাবা রান্না করছে, কেউ একজন রান্না করছে, গ্যাস বেরোনো শুরু হলো, ঠিক আছে, বা গ্যাস লিক হয়ে গেল, তাহলে যে গন্ধটা আসে, ঠিক আছে, যে যৌগের কারণে আসলে কি, ইথাইল মারক্যাপটান। ক্লিয়ার হয়েছে? ইথাইল মারক্যাপটান। তাহলে এইভাবে তোমার কিন্তু প্রবলেমগুলো সব সলভ করতে হবে, বুঝে বুঝে প্রবলেমগুলো সলভ তোমাকে করতে হবে, ঠিক আছে? এখানে 15টা MCQ ছিল, সেগুলো সলভ করলাম এখন আমি। নেক্সট দিন আমরা নেক্সটগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওতে যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী সময়ে আরও ইন্টারেস্টিং কনসেপ্টের ভিডিও তোমরা পাও, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।